মুভির শুরুতে আমরা একটি প্লেন দেখতে পাই যেখানে আমাদের প্রধান চরিত্র ফু রয়েছে। সে একটি বড় কোম্পানির সিইও। এই মুহূর্তে সে একটি ছোট্ট প্লেনে চেপে আন্টার্কটিকার দিকে ভ্রমণ করছে। ফুয়ের বিশ্বাস সে সেখানে গিয়ে একটি নতুন ওয়েডিং ডেস্টিনেশন তৈরি করবে এবং এমনটা করা তার কোম্পানি প্রথম কোম্পানি হবে, যার ফলে সে প্রচুর মুনাফা অর্জন করতে পারবে। এই প্লেনেই ফুয়ের সামনে দুটি মেয়েকে বসে থাকতে দেখা যায়। প্রথমজন হলো নাতাশা, যে পেশায় একজন বিখ্যাত মডেল, এবং দ্বিতীয়জন হলো ঝিং, যে একজন সায়েন্স ফটোগ্রাফার। এই তিনজন ছাড়াও প্লেনে একজন অভিজ্ঞ পাইলটও উপস্থিত ছিল। প্রকৃতপক্ষে এই প্লেনটি বেশ সীমিত সম্পদ নিয়ে উঠছিল, কারণ আন্টার্কটিকার এই নির্জন এলাকায় খুব কম মানুষই যাতায়াত করে। কিছুক্ষণ পরেই প্লেনটি আন্টার্কটিকার বরফাচ্ছন্ন পাহাড়ের কাছাকাছি পৌঁছালে তীব্র বাতাস প্লেনের গায়ে আছড়ে পড়তে থাকে এবং প্লেনটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। এক পর্যায়ে প্লেনটি সরাসরি একটি উঁচু পাহাড়ে ধাক্কা খাওয়ার উপক্রম হয়, কিন্তু বাতাসের ভয়াবহ চাপের কারণে প্লেনটি তার ভারসাম্য সম্পূর্ণ হারিয়ে ফেলে। ককপিটে পাইলট সামনে কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল না এবং প্লেনটি সোজা একটি বরফের পাহাড়ে গিয়ে আছড়ে পড়ে। এই প্রচণ্ড ধাক্কায় শুরুতেই পাইলট ঘটনাস্থলেই মারা যান, তবে পেছনে বসে থাকা ফু, নাতাশা এবং ঝিংয়ের শ্বাস তখনও চলছিল। এরপর প্লেনের ধ্বংসাবশেষ দ্রুত নিচে পড়ে এবং আন্টার্কটিকার নির্জন বরফের মাঠে ক্র্যাশ করে। চারিদিকে শুধু বরফের নীরবতা আর অন্ধকার ছড়িয়েছিল। কে বেঁচে আছে আর কার প্রাণ গেছে তা কেউ জানতো না। কিছুক্ষণ পর সবার আগে ফুয়ের জ্ঞান ফেরে। সে প্লেন থেকে বেরিয়ে আসে এবং চারপাশের দৃশ্য দেখে। তখন সে বুঝতে পারে যে তারা আন্টার্কটিকার এমন একটি বিচ্ছিন্ন এলাকায় আটকে পড়েছে যেখান থেকে কেবল সেই সব জাহাজ বা প্লেনই যাতায়াত করে যাদের এখানে আসার অত্যন্ত জরুরি কোনো কাজ থাকে। ফু অবিলম্বে ক্র্যাশ হওয়া প্লেনের ভেতরে ঢোকে যাতে তার সঙ্গীদের নিরাপদে বাইরে বের করে আনতে পারে। কেবিনে সে নাতাশাকে বেশ আশঙ্কাজনক অবস্থায় পায়। তার মুখ থেকে রক্ত ঝরছিল, কিন্তু সিটবেল্ট বাঁধার কারণে সে নিজের জায়গায় আটকে ছিল। ফু তৎক্ষণাৎ তার বেল্ট খুলে তাকে বাইরে নিয়ে আসে। এরপর সে ঝিংকে খুঁজতে আবার ভেতরে যায়। ঝিংয়েরও জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু তার পা প্লেনের লোহার ধ্বংসাবশেষের নিচে মারাত্মকভাবে আটকে ছিল। ফু যখন তাকে বের করার চেষ্টা করে তখন প্লেনটি বরফের গভীরে ধীরে ধীরে দেবে যেতে শুরু করে। এই ভয়াবহ দৃশ্য দেখে ফু ভয় পেয়ে যায় এবং নিজের জীবন বাঁচাতে বাইরে পালিয়ে আসে। কিন্তু ঠিক তখনই ঝিংয়ের আর্তচিৎকার শুনে ফুয়ের মন গলে যায়। সে নিজের জীবনের পরোয়া না করে আবার ভেতরে লাফিয়ে পড়ে এবং পুরো শক্তি দিয়ে ঝিংকে ধ্বংসাবশেষ থেকে বাইরে টেনে আনে। তারা দুজন বাইরে আসার সাথে সাথেই পুরো প্লেনটি বরফের নিচে তলিয়ে যায়। এখন তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য প্লেনের রেডিওটুকুও অবশিষ্ট ছিল না। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করার শেষ আশাও ধ্বংসাবশেষের সাথেই বরফে চাপা পড়ে গিয়েছিল। এখন তাদের এই বরফের রাজত্বে নিজেদেরই বেঁচে থাকার পথ খুঁজে নিতে হতো। তখন ফু এবং ঝিং খেয়াল করে যে নাতাশা অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দ দিচ্ছে না। পরীক্ষা করে জানা যায় মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে নাতাশা মারা গেছে। ঝিং কাঁদতে শুরু করে এবং নাতাশার মৃতদেহ একা ফেলে রেখে যেতে মানা করে দেয়। ঝিংয়ের কথা মেনে ফু প্লেনের ধ্বংসাবশেষ দিয়ে একটি স্ট্রেচার তৈরি করে। তারা নাতাশার দেহটি তার ওপর রাখে এবং সামনের দিকে এগোতে শুরু করে। দুর্ঘটনায় ঝিংয়ের পা মারাত্মক আহত হয়েছিল, যার ফলে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। ফু একজন প্রকৃত সঙ্গীর মতো তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয়, কিন্তু এই যাত্রা মোটেও সহজ ছিল না, কারণ কিছুটা দূরে যেতেই সামনে থেকে একটি ভয়াবহ বরফঝড় দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। বরফের পাহাড় ধসে পড়তে দেখে ঝিং চিৎকার করে ওঠে যে আমাদের এখনই বরফে একটি গর্ত খুঁড়ে তার ভেতরে লুকাতে হবে। ফু বিন্দুমাত্র সময় নষ্ট না করে পুরো শক্তিতে গর্ত খুঁড়তে শুরু করে। বরফঝড় কাছে পৌঁছানো মাত্রই তারা দুজন সেই গর্তে লাফিয়ে পড়ে নিজেদের সম্পূর্ণ ঢেকে ফেলে। এভাবে তারা কোনো মতে বরফের ঝড় থেকে নিজেদের প্রাণ বাঁচায়। কিন্তু এই হুড়োহুড়ির মধ্যে নাতাশার দেহটি উপরেই রয়ে গিয়েছিল, যাকে শিকারী পাখিরা এসে খুবলে খেতে শুরু করে। ঝড় থামলে বাইরে এসে ফু বলে যে আমাদের নাতাশাকে এখানেই কবর দিতে হবে, কারণ এত ভারী শরীর টেনে সামনে নিয়ে যাওয়া অসম্ভব। ঝিংও ভারাক্রান্ত মনে সম্মত হয় এবং দুজন মিলে নাতাশাকে বরফে দাফন করে দেয়। এই মুহূর্তটি ঝিংয়ের জন্য অত্যন্ত আবেগঘন ছিল, কারণ সে নাতাশাকে বহু বছর ধরে চিনত।
এবং তার কথাতেই সে এই ট্রিপে এসেছিল। কিন্তু এখন ঝিংকে একা এই প্রাণঘাতী পরিবেশের সাথে লড়াই করতে হবে। ঝিংয়ের পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে নিজে থেকে এক কদমও ফেলতে পারছিল না। ফু মানবতার খাতিরে ঝিংকে নিজের পিঠে তুলে নেয় এবং বরফাচ্ছন্ন পথে এগোতে থাকে। কিন্তু এবড়ো খেবড়ো ও পিচ্ছিল বরফের ওপর দিয়ে হাঁটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তারা বহুবার পিছলে পড়ে যায়। এক জায়গায় পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার সময় হঠাৎ ফুয়ের পা পিছলে যায় এবং দুজনই প্রচন্ড বেগে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঝিংয়ের আঘাতপ্রাপ্ত পাটি একটি বড় পাথরে আঘাত পায় এবং তীব্র ব্যথার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। কয়েক ঘন্টা পর যখন ঝিংয়ের চোখ খোলে তখন সে নিজেকে একটি পুরনো কাঠের কটেজের ভেতরে আবিষ্কার করে। মাথার ওপর ছাদ দেখে ঝিং বেশ স্বস্তি অনুভব করে। সে ফুকে ডাকে, যে পাশেই মাটিতে ঘুমাচ্ছিল। ঝিং তাকে প্রাণ বাঁচানোর জন্য মন থেকে ধন্যবাদ জানায়। কিন্তু এরপর সে ফুয়ের কাছে একটি কঠিন অনুরোধ করে। সে বলে যে তার পায়ের ভাঙা হাড় টেনে সোজা করতে হবে, তা না হলে ইনফেকশনের কারণে সে মারা যেতে পারে। ফু ভয় পেতে পেতে ঝিংয়ের পা পুরো শক্তি দিয়ে টানে। অসহ্য যন্ত্রণার কারণে ঝিং চিৎকার করে আবার জ্ঞান হারিয়ে ফেলে। ফু কোনো মতে কাঠের পট্টি দিয়ে তার পা বেঁধে দেয়। এখন ঝিংয়ের সুস্থ হওয়ার জন্য অন্তত কয়েক সপ্তাহের বেড রেস্টের চরম প্রয়োজন ছিল। পরদিন সকালে ফু ঝিংকে বলে যে আমি কটেজের আশেপাশে গিয়ে দেখে আসি বেঁচে থাকার জন্য কোনো সরঞ্জাম পাওয়া যায় কিনা। ফু বাইরে বেরিয়ে তল্লাশি শুরু করে। কটেজের পেছনের অংশে সে একটি পুরনো জেনারেটর পায়। অনেক পরিশ্রমের পর ফু কোনো মতে সেই জেনারেটরটি চালু করে ফেলে। জেনারেটর চালু হতেই কটেজের ভেতরে থাকা হিটার অন হয়ে যায়, যা থেকে ওম ছড়াতে শুরু করে এবং ঝিং তীব্র শীত থেকে রেহাই পায়। এরপর ফু আলমারিগুলো তল্লাশি করে, যেখানে সে কিছু ক্যান ভর্তি টিনজাত খাবার পায়। সেই ক্যানগুলোর ওপর চীনা ভাষায় কিছু লেখা ছিল। ঝিং ক্যানগুলো দেখেই সাথে সাথে বুঝে যায় যে এই কটেজটি আসলে চীনা গবেষকদের ছিল। তার মানে এর আশেপাশেই চীনের প্রধান আন্টার্কটিক রিসার্চ স্টেশন বিদ্যমান। একথা জেনে ফু খুব খুশি হয় এবং ঝিংকে জিজ্ঞেস করে যে তারা হেঁটে সেই রিসার্চ স্টেশনে পৌঁছাতে পারবে কিনা। ঝিং তাকে বাস্তবতা বুঝিয়ে দিয়ে বলে যে এই যাত্রা এত সহজ নয়। ঝিং হিসেব করে জানায় যে তাদের কাছে ক্যান ভর্তি খাবার খুব সীমিত, যা মাত্র কয়েকদিন চলবে। এছাড়া জেনারেটরের জন্য ড্রামে কেবল 200 লিটার জ্বালানি অবশিষ্ট রয়েছে। তারা যদি জেনারেটর প্রতিদিন মাত্র 4 ঘন্টা চালায় তাহলেও এই জ্বালানি 75 দিন পর্যন্তই চলবে। অর্থাৎ তাদের যে কোনো মূল্যে নিজেদের সরঞ্জাম ও রসদ 75 দিনের মধ্যেই কাজে লাগাতে হবে। ঝিং আরো জানায় যে এখন আন্টার্কটিকায় গ্রীষ্মকাল চলছে, কিন্তু শীঘ্রই ভয়াবহ শীত শুরু হতে চলেছে, যেখানে তাপমাত্রা -50 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে এবং বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এসব জানা সত্ত্বেও ফু এই প্রাণঘাতী চ্যালেঞ্জ মেনে নেয়, কারণ তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। ফু প্রতিজ্ঞা করে যে সে প্রতিদিন কটেজ থেকে বাইরে বের হবে এবং বিভিন্ন দিকে গিয়ে রিসার্চ স্টেশনটি খুঁজে বের করবে। পরদিন ঝিং একটি প্রপার সার্চ প্ল্যান বানিয়ে ফুকে বুঝিয়ে দেয় যে তাকে কেবল 3টি নির্দিষ্ট দিকেই খুঁজতে হবে এবং সন্ধ্যা হওয়ার আগেই কটেজে ফিরতে হবে। কিন্তু ফু জোশের মাথায় এসে জিংয়ের পুরো কথা মনোযোগ দিয়ে শোনে না এবং একাই বেরিয়ে পড়ে। সে ঘন্টার পর ঘন্টা বরফের মাঠে ঘুরে বেড়ায়, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত শুধু সাদা বরফই চোখে পড়ে। এভাবে 3 দিন কেটে যায়, কিন্তু ফুয়ের হাতেই কিছুই আসে না। এরপর সে ঝিংয়ের বলা দিকগুলোতে যেতে শুরু করে, কিন্তু সেখানেও হতাশা মেলে। তবুও ফু যখন সন্ধ্যায় কটেজে ফিরত, সে ঝিংয়ের সামনে হেসে মিথ্যা আশা দিত যে আজ সে কিছু চিহ্ন দেখেছে, যাতে ঝিংয়ের মনোবল ভেঙে না যায়। খোঁজ করার সময় একদিন ফু আন্টার্কটিকার সাউথ পোলের ডেঞ্জার জোনে পৌঁছে যায়, যেখানে তার মুখোমুখি হয় একটি বিশাল আইসবার্গ, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারত। ফু কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এভাবে খুঁজতে খুঁজতে 14 দিন কেটে যায়। খাবার দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। এটা দেখে ঝিং ফুকে বলে যে তোমাকে নিজের গতি বাড়িয়ে প্রতিদিন অন্তত 4 কিলোমিটার এলাকা কভার করতে হবে। ফু তার কথা মেনে নেয়। পরদিন সকালে ঝিং তাকে অবশিষ্ট খাবার খাইয়ে প্রার্থনার সাথে বাইরে পাঠায়, কিন্তু খাবারের মারাত্মক সংকটের কারণে ফু নিজেই খাবারের ব্যবস্থা করার কথা ভাবে। সে লোহার একটি ধারালো সরঞ্জামের সাহায্যে বরফ জমে যাওয়া লেকে ছিদ্র করে মাছ ধরার চেষ্টা করে এবং ভাগ্যক্রমে একটি মাছ ধরেও ফেলে। ফু দারুণ খুশি হয়ে কটেজের দিকে ফিরতে থাকে, কিন্তু পথে তার পা বরফের একটি অত্যন্ত দুর্বল স্তরের উপর পড়ে যায়। বরফ ভাঙতেই ফু চিৎকার করে নিচে একটি গভীর বরফের খাদে গিয়ে পড়ে। প্রায় 13 ঘন্টা পর যখন ফুয়ের জ্ঞান ফেরে,
তখন সে নিজেকে বরফের দেয়ালে ঘেরা একটি অন্ধকার গুহায় আবিষ্কার করে। সেখানকার ভয়াবহ পরিবেশ দেখে ফুয়ের মানসিক শক্তি ভেঙে পড়ে। খাদটি এতটাই গভীর ছিল যে কোনো দড়ি ছাড়া উপরে ওঠা অসম্ভব মনে হচ্ছিল। ফু হতাশ হয়ে বরফের ওপর শুয়ে পড়ে। এভাবে সেই খাদের ভেতরে দুদিন কেটে যায়। ওদিকে কটেজে ঝিং ফুয়ের ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসেছিল। দুদিন ধরে ফু না আসায় ঝিংয়ের উৎকণ্ঠা বেড়ে যায়। বাইরে ভয়ঙ্কর বরফ ঝড় চলছিল। ঝিংয়ের মনে হয় যে হিটার বন্ধ হয়ে গেলে সে শীতে জমে মারা যাবে। সে তার ভাঙা পা নিয়ে বাইরে বের হয় এবং জেনারেটর চালু করার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে জেনারেটর চালু হতে চায় না। ওদিকে খাদের ভেতর দুদিন কাটার পর ফুয়ের হঠাৎ ঝিংয়ের কথা মনে পড়ে। সে ভাবে যে সে যদি এখানে মারা যায় তবে কটেজে বিছানায় পড়ে থাকা ঝিংও ক্ষুধা আর শীতে কাতরাতে কাতরাতে মারা যাবে। একথা ভাবতেই ফুয়ের মধ্যে বেঁচে থাকার এক নতুন জেদ জেগে ওঠে। সে উঠে দাঁড়ায় এবং বরফের দেওয়ালে একটি সূক্ষ্ম ফাটল দেখতে পায়। ফু তার জমে যাওয়া হাত পা সেই ফাটলে আটকে ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। অন্যদিকে কটেজের বাইরে ঝিং মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। জেনারেটর চালু হয়নি এবং তার হাত পা জমতে শুরু করেছিল। ঝিং নিশ্চিত হয়ে যায় যে ফু মারা গেছে এবং একা এই শীতে মরার চেয়ে নিজের প্রাণ দিয়ে দেওয়াই ভালো। ঝিং কটেজে গিয়ে একটি ধারালো ব্লেড দিয়ে নিজের হাতের রগ কেটে ফেলে এবং জ্ঞান হারিয়ে পড়ে থাকে। কিন্তু অন্যদিকে ফু নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই বরফের ফাটল থেকে বাইরে বেরিয়ে আসে এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে কটেজের দিকে দৌড়ায়। সেখানে পৌঁছে ফু দেখে যে ঝিং জেনারেটরের পাশে অচেতন হয়ে পড়ে আছে এবং তার হাত থেকে রক্ত ঝরছে। ফু সাথে সাথে তার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে। ভাগ্যক্রমে ঝিং বেঁচে ছিল। ফু তাকে তুলে ভিতরে নিয়ে আসে, রগে পট্টি বাঁধে এবং কাপড় দিয়ে ওম জোগায়। জ্ঞান ফিরলে ফু তাকে জড়িয়ে ধরে বোঝায় যে কখনো সাহস হারাতে নেই। এখন তাদের এই কটেজে থাকার 40 দিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছিল। আবহাওয়া আরো বেশি মরণঘাতী হয়ে উঠছিল। একদিন ফু আবারও সেই স্টেশনের খোঁজে বাইরে বের হয়, কিন্তু তাপমাত্রা অনেক নিচে নেমে গিয়েছিল। অনবরত বরফের আলো আর তীব্র ঠান্ডার কারণে ফু এর স্নো বাইন্ডনেস হয়ে যায়। তার চোখের সামনে আবছা হতে শুরু করে। ফু কটেজের দিকে ফিরতে থাকে, কিন্তু পথে তার চোখের সামনে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে। ফু বরফের মাঠে অন্ধ হয়ে ঘুরে বেড়াতে থাকে। কটেজ দেখতে না পেয়ে সে বারবার পড়ে যায় এবং চিৎকার করে ঝিংকে ডাকতে থাকে। ভাগ্য ভালো ছিল যে ঝিং তার কণ্ঠ শুনতে পায়। সে লাঠিতে ভর দিয়ে বাইরে এসে জোরে চিৎকার করে ফুকে সঠিক দিক জানিয়ে দেয়। ফু কোনো রকমে কটেজে পৌঁছায়। ঝিং তাকে জড়িয়ে ধরে এবং তার চোখে পরিষ্কার সুতির কাপড় বেঁধে দিয়ে বিশ্রাম নিতে বলে। 3 দিন পর ফুয়ের চোখে জ্যোতি ধীরে ধীরে ফিরে আসে। দৃষ্টিশক্তি ফিরে পেয়ে ফু আবারও চোখে সুরক্ষা কাপড় বেঁধে স্টেশনের খোঁজে বের হয়, কিন্তু এবার তার সাথে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফু যে বরফের ওপর দাঁড়িয়েছিল তা হঠাৎ মড়মড় করে ভেঙে যায় এবং ফু সোজা -ডিগ্রি তাপমাত্রার বরফ শীতল সমুদ্রের জলে গিয়ে পড়ে। বরফের পানি এতটাই ঠান্ডা ছিল যে ফুয়ের দম আটকে আসতে শুরু করে। ওপরে বরফের মোটা চাদর থাকার কারণে তার বাইরে আসার কোনো পথ মিলছিল না। ফু অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকে। তখনই তার নজর পানিতে সাঁতার কাটতে থাকা কিছু পেঙ্গুইনের ওপর পড়ে, যারা বরফের একটি ছোট্ট ছিদ্র দিয়ে ওপরে উঠছিল। ফু সেই পেঙ্গুইনগুলোকে অনুসরণ করে সাঁতার কাটে এবং কোনো মতে ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ভেজা কাপড় আর বরফ বাতাসের কারণে ফুয়ের শরীর জমতে শুরু করে। তবুও অদম্য ইচ্ছাশক্তির জোরে ফু কটেজ পর্যন্ত পৌঁছে যায়। কটেজের দরজা খুলতেই ঝিং ফুয়ের অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ফু যেন বরফের পুতুলে পরিণত হয়েছিল। ঝিং দেরি না করে ফুয়ের ভেজা কাপড় ছাড়িয়ে হিটার বাড়িয়ে দেয় এবং নিজে ফুয়ের সাথে কম্বলে জড়িয়ে ধরে নিজের শরীরের উষ্ণতা দিয়ে তার প্রাণ বাঁচায়। পরদিন ফুয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়। দুজনের কটেজে দিন কাটানোর 50 দিনের বেশি পার হয়ে গিয়েছিল। রেশন প্রায় শেষ হওয়ার পথে। তখনই এক দুপুরে কটেজের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ফু আর ঝিং ভয় পেয়ে যায় যে বাইরে হয়তো কোনো হিংস্র পোলার বেয়ার এসেছে। ফু লোহার রড দিয়ে দরজা খুললে সামনে একটি ছোট্ট মিষ্টি পেঙ্গুইন দাঁড়িয়েছিল। সে হেলে দুলে ভিতরে চলে আসে। ফু তাকে তাড়াতে গেলে ঝিং তাকে পোষা প্রাণী হিসেবে রেখে দেয়। ধীরে ধীরে সে পেঙ্গুইন কটেজে মানিয়ে নেয় এবং তাদের সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। একদিন ফু সেই পেঙ্গুইনের জন্য কাঠের পট্টি দিয়ে একটি স্লেজ গাড়ি বানায় এবং ঝিং ও পেঙ্গুইনকে তাতে বসিয়ে বাইরে ঘোরাতে নিয়ে যায়। কিছুদিন পর কটেজে হাসি ঠাট্টা করার সময় ঝিং এর নাক দিয়ে দ্রুত রক্ত পড়তে শুরু করে
ঝিং জানায় যে বহু বছর ধরে তাজা শাকসবজি না পাওয়ার কারণে তাদের শরীরে স্কারভি রোগের লক্ষণ দেখা দিচ্ছে। পরদিন ফু ঝিংকে কটেজের পাশে একটি উঁচু পাহাড়ে নিয়ে যায়, যেখানে দুজন বসে ডুবন্ত সূর্য দেখে। তখনই ফু এর মনোবল ভাঙতে শুরু করে এবং সে দুঃখিত হয়ে বলে যে আমি এখন ক্লান্ত, হয়তো আমাদের কপালে এখানেই মরা লেখা আছে। ঝিং ফু এর হাত ধরে বলে, ফু, এখানে মারা যাওয়া আমার ভাগ্য হতে পারে, কিন্তু তোমার নয়। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো এবং তোমাকে আমাদের এই গল্পের একটি সুন্দর সমাপ্তি দিতে হবে। পরদিন সকালে ফু শেষবারের মতো স্টেশনের খোঁজে বের হয়, কিন্তু পথে তার মুখোমুখি হয় এক ভয়ঙ্কর তুষার ঝড়ের। বরফের হাওয়া ফুকে উড়িয়ে ফেলে দেয় এবং সে বরফের নিচে পুরোপুরি চাপা পড়ে যায়। কিছুক্ষণ মনে হচ্ছিল ফু এর নিঃশ্বাস থেমে গেছে, কিন্তু ঝিঙের কথা মনে পড়তেই ফু পুরো শক্তি সঞ্চয় করে বরফ চিড়ে আবারও উঠে দাঁড়ায়। হেলে দুলে সামনের দিকে এগোতে এগোতে কয়েক ঘন্টা পর সে কুয়াশার মধ্যে একটি লোহার সাইনবোর্ড দেখতে পায়, যাতে লেখা ছিল চাইনিজ আন্টার্কটিক রিসার্চ স্টেশন। অবশেষে 55 দিনের ভয়াবহ সংগ্রামের পর ফু রিসার্চ স্টেশনে পৌঁছে গিয়েছিল। সে সেখানেই বরফের উপর ঢলে পড়ে। চীনা বিজ্ঞানীরা বাইরে এসে ফুকে তুলে ভিতরে নিয়ে যান। জ্ঞান ফিরতেই ফু চিৎকার করে বলে, আমার সঙ্গী ঝিং কটেজে আটকে আছে, তাকে বাঁচাও। রেস্কিউ টিম অবিলম্বে স্নো ট্র্যাক নিয়ে ফুকে সাথে নিয়ে বের হয়, কিন্তু ট্র্যাকটি কটেজের কাছাকাছি পৌঁছাতেই পাহাড় থেকে একটি বিশাল বরফ ঝড় ধসে কটেজের ওপর পড়ে এবং পুরো কটেজটি লাখ লাখ টন বরফের নিচে তলিয়ে যায়। ঝিঙের বেঁচে থাকার আশা শেষ দেখে ফু পাগলের মতো কাঁদতে ও চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে জ্ঞান হারায়। রেস্কিউ টিম ফুকে রিসার্চ স্টেশনের মেডিকেল রুমে নিয়ে আসে। রাতে চোখ খুললে ফু বেডের পাশে সেই সার্ভাইভাল বইটি দেখতে পায়, যা ঝিং লিখেছিল। বইটিতে লেখা ছিল যে বরফ ঝড় এলে কটেজের আন্ডারগ্রাউন্ড গর্তে লুকিয়ে পড়া উচিত। এ কথা পড়তেই ফু এর বিশ্বাস জন্মায় যে ঝিং নিজেকে সেই গর্তে লুকিয়ে রেখে প্রাণ বাঁচিয়ে নিয়েছে। ফু মাঝরাতেই স্নো বাইক নিয়ে কটেজের দিকে দৌড়ায়। সেখানে বরফের স্তূপের মাঝে সে একটি সুড়ঙ্গ পায়, যার ভেতরে ঝিং জীবন্ত বসেছিল। ফু তাকে বাইরে বের করে বুকে জড়িয়ে ধরে। জিং এবং ফু এর এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের মধ্যে যদি সাহস ও আশা থাকে তবে সে মৃত্যুকেও পরাজিত করতে পারে। তো এরই সাথে আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।